আজকের বিষয় হচ্ছে সুনির্দিষ্ট পূর্তিকার আইন। সুনির্দিষ্ট পূর্তিকার আইন 1877, অর্থাৎ 1877 সালের 7ই ফেব্রুয়ারি উত্থাপন হয়। ইহা 1877 সালের 1 মে কার্যকর হয়। 1877 সালের 1 নং আইন সর্বশেষ সংশোধন হয় 2004 সালে। এটির ধারা রয়েছে 57টি। এটি হচ্ছে পূর্তিকারমূলক বা তত্ত্বগত আইন। সুনির্দিষ্ট পূর্তিকার আইন ক্ষতিপূরণ বা দণ্ডমূলক প্রতিকার মঞ্জুর করে না। 57টি ধারার মধ্যে 8 ও 9 হচ্ছে বাধ্যতামূলক, বাকি সব ইচ্ছাধীন ক্ষমতা। তো 4 ধারায় বলা হয়েছে সংরক্ষণ, 5-এ বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার যেইভাবে প্রদান করা হয়, 6-তে বলা হয়েছে নিরোধক প্রতিকার, 7-এ বলা হয়েছে দণ্ডমূলক আইন কার্যকরী করিবার জন্য কোনো প্রতিকার মঞ্জুর করা যায় না, 8-এ বলা হয়েছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, 9-তে বলা হয়েছে স্থাবর সম্পত্তির দখলচ্যুত ব্যক্তি কর্তৃক দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা, 10-এ বলা হয়েছে সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার, 11-তে বলা হয়েছে আশু দখলাধিকারী ব্যক্তির নিকট দখল প্রদানের বিষয় মালিক নয় এরূপ ব্যক্তির দায়দায়িত্ব। 12 ধারায় বলা হয়েছে যেই সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন প্রয়োগযোগ্য। 13-তে বলা হয়েছে যেই ক্ষেত্রে চুক্তির বিষয়বস্তু আংশিকভাবে বিলুপ্ত হইয়াছে সেই ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন। 14-তে বলা হয়েছে যেখানে চুক্তির অসম্পাদিত অংশ ছোট সেই ক্ষেত্রে চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন। 15 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে চুক্তির অসম্পাদিত অংশ বড় সেখানে চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে সম্পাদন। 16 ধারায় বলা হয়েছে চুক্তির স্বতন্ত্র অংশের সুনির্দিষ্ট কার্য সম্পাদন। 17 ধারায় বলা হয়েছে চুক্তির অংশবিশেষ সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদনের প্রতিবন্ধকতা। 18-তে ত্রুটিপূর্ণ স্বত্বাধিকারী বিক্রেতার বিরুদ্ধে ক্রেতার অধিকার। 19-এ ক্ষতিপূরণ প্রদান। 21-এ বলা হয়েছে যে সকল চুক্তিসমূহ সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাইবে না। 21-এর কতে বলা হয়েছে অরেজিস্ট্রিকৃত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাইবে না, যেমন চুক্তিটি লিখিত ও রেজিস্ট্রেশন আইন 1908 দ্বারা রেজিস্ট্রিকৃত না হইলে বা হস্তান্তর গৃহীত সম্পত্তিটি বা উহার অংশ বিশেষের দখল গ্রহণ না করিলে চুক্তির বিনিময় মূল্যের অবশিষ্ট টাকা সুনির্দিষ্ট চুক্তি সম্পাদনের মোকদ্দমা দায়েরের সময় আদালতে জমা প্রদান না করিলে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদানে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। 31-এ বলা হয়েছে দলিল সংশোধন। 35-এ চুক্তি বাতিল। 39-এ যখন দলিল বাতিলের আদেশ প্রদান করা যায়। 40 ধারায় বলা হয়েছে যেই সকল দলিল আংশিকভাবে বিলোপ করা যাইতে পারে। 41 যেই পক্ষের জন্য দলিল বিলুপ্ত করা হইয়াছে সেই পক্ষের নিকট হইতে আদালত কর্তৃক ক্ষতিপূরণ দায়েরের ক্ষমতা সংরক্ষিত আছে। 42-এ বলা হয়েছে মর্যাদা বা অধিকার ঘোষণা সম্পর্কে আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। 43-এ ঘোষণার ফলাফল। 44-এ রিসিভার নিয়োগ করা আদালতের ইচ্ছাধীন ব্যাপার। 52-তে বলা হয়েছে যেইভাবে নিরোধক প্রতিকার বা নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়। 53-তে বলা হয়েছে অস্থায়ী নিষেধাজ্ঞা বা স্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা। 54-তে বলা হয়েছে চিরস্থায়ী নাশসূচক নিষেধাজ্ঞা। 55-তে বলা হয়েছে বাধ্যতামূলক হ্যাসূচক নিষেধাজ্ঞা। 56-তে বলা হয়েছে নিষেধাজ্ঞার আবেদন প্রত্যাখ্যান। 57-তে নেতিবাচক চুক্তি পালনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা। তো মোট বিষয়টি হচ্ছে এখানে আমি 1 থেকে 57 ধারার সুনির্দিষ্ট পূর্তিকার আইনের সংক্ষিপ্ত যে আলোচনাটি করলাম, এরপরে এক একটা ধারার সংস্পর্শে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে ওগুলো
এখানে দেয়া আছে, ইচ্ছে করলে আপনারা এই উল্লেখিত নোটটি নিয়ে অতি সংক্ষেপে বার কাউন্সিলের প্রিপারেশন নিতে পারেন। সুনির্দিষ্ট পূর্তিকার আইন প্রণীত হয় কত সালে? অ্যান্সার হচ্ছে ঘ 1877 সালে। সুনির্দিষ্ট পূর্তিকার আইনে মোট ধারা রয়েছে 57টি। কোনটি পদ্ধতি বিষয়ক আইন নয়? অ্যান্সার হচ্ছে গ সুনির্দিষ্ট পূর্তিকার আইন। সুনির্দিষ্ট পূর্তিকার আইন কত নম্বর আইন? এটি হচ্ছে ক 1 নং আইন। এরপরে 6 নং প্রশ্ন ইম্পর্টেন্ট, যেমন নিম্নের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না? অ্যান্সার হচ্ছে ঘ অগ্রক্রয় সংক্রান্ত মোকদ্দমা। এরপর বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 57টি ধারাকে 5 ভাগে ভাগ করা হয়েছে, যেমন স্থাবর ও অস্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার 8 থেকে 11 ধারায়, চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন 12 থেকে 13 ধারায়, দলিল সংশোধন, দলিল বাতিল ও চুক্তি বাতিল। দলিল সংশোধন বলা হয়েছে 31 থেকে 34। দলিল বাতিল বলা হয়েছে, দলিল সংশোধন হচ্ছে চুক্তি বাতিল বলা হয়েছে 35 থেকে 38, আর দলিল বাতিল বলা হয়েছে 39 থেকে 41, আর দলিল সংশোধন 31 থেকে 34 ধারা। প্রতিরোধমূলক পূর্তিকার 52 থেকে 57 ধারা, ঘোষণামূলক পূর্তিকার 42 থেকে 43 ধারা। এখন প্রশ্ন হচ্ছে, দেওয়ানি আদালত সুনির্দিষ্ট পূর্তিকার আইন অনুযায়ী কি কি পূর্তিকার মঞ্জুর করতে পারে? যেমন সম্পত্তির দখল সংক্রান্ত প্রতিকার, চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়নের প্রতিকার, দলিল সংশোধনের প্রতিকার, দলিল বাতিল বা বাতিলযোগ্য দলিলের বাতিলের আদেশদানের প্রতিকার, চুক্তি বাতিলের প্রতিকার, পদের অধিকার, মর্যাদার অধিকার, সত্ত্বের অধিকার ঘোষণার প্রতিকার, প্রতিরোধমূলক প্রতিকার, রিসিভার নিয়োগের প্রতিকার। 5 ধারায় বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার কিভাবে দেওয়া হয়, অর্থাৎ দেওয়ানি আদালত যে সকল প্রতিকার মঞ্জুর করেন উহা কিভাবে মঞ্জুর করে। সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 5 ধারার বিধান অনুযায়ী আদালত 5টি উপায় বা 5 ভাবে পূর্তিকার দিয়ে থাকে, যেমন সম্পত্তির দখল অর্জন ও প্রকৃত দাবিদারকে অর্পণের মাধ্যমে সুনির্দিষ্ট পূর্তিকার দিয়ে থাকে, ধারা হচ্ছে 8 থেকে 11। যাহা করার আইনগত বাধ্যবাধকতা রহিয়াছে তাহা করতে বাধ্য করা, 12 থেকে 30 এবং 55 ধারা। যাহা না করার আইনগত বাধ্যবাধকতা রহিয়াছে তাহা করা থেকে বিরত রাখা, 52 থেকে 57। ক্ষতিপূরণের রায় ব্যতীত পক্ষদের অধিকার নির্ধারণ, 31 থেকে 43। একজন রিসিভার নিয়োগের মাধ্যমে, 44 ধারা। 5 ধারার মধ্যে একটি হচ্ছে নিষেধাত্মক প্রতিকার, অপর 4টি হচ্ছে আদেশাত্মক প্রতিকার। এখানে এসআর অ্যাক্টের কত ধারা অনুযায়ী আদালত সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করে? 5 ধারায়। 5 ধারার মধ্যে আদেশাত্মক সুনির্দিষ্ট প্রতিকার কয়টি? খ 4টি। সুনির্দিষ্ট প্রতিকার কয় উপায়ে দেওয়া যায়? অ্যান্সার হচ্ছে ক 5 প্রকারে। 10 নম্বরে এমসিকিউ গুরুত্বপূর্ণ, যেমন কোন প্রতিকারটি সুনির্দিষ্ট প্রতিকার আইনের আওতায় পড়ে না? অ্যান্সার হচ্ছে গ আর্থিক ক্ষতিপূরণ। 13 নম্বর এমসিকিউতে বলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কয়টি নিরোধক প্রতিকারের কথা বলা হয়েছে? অ্যান্সার হচ্ছে গ 1টি। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ কোন ধরনের প্রতিকার? অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ নিরোধকমূলক প্রতিকার এবং প্রতিরোধমূলক প্রতিকার। এমনি সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্ট, যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, এমনি এখানে দেওয়া হয়ে গিয়েছে এবং এইখানে যে মার্কিং করা রয়েছে ওটিও আপনারা দেখে নিতে পারেন, তাহলে আসন্ন বার কাউন্সিল পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হতে পারবেন বলে আশা রাখছি।
এখানে একটি বিষয় 24 নম্বর, যেমন সুনির্দিষ্ট সুনির্দিষ্ট আইনের 8 ধারায় বিষয়বস্তু কি? অ্যান্সার হচ্ছে সুনির্দিষ্ট স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। 26 নম্বরে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনে 8 ধারা অনুসারে মোকদ্দমা দায়ের করতে পারেন। অ্যান্সার হচ্ছে ঘ সবগুলো, অর্থাৎ কোনো ব্যক্তি, কোম্পানি, সমিতি। সরকার কর্তৃক কোনো ব্যক্তি তার জমি হতে বেদখল হলে সে মামলা করতে পারে। অ্যান্সার হচ্ছে সত্য ঘোষণা ও দখল উদ্ধারের। সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 8 ধারার মোকদ্দমা কোর্ট ফি হচ্ছে, অ্যান্সার হচ্ছে অ্যাড ভ্যালোরম কোর্ট ফি। স্থাবর সম্পত্তি হতে দখলদারের সত্ত্ব অস্বীকারপূর্বক বেদখল করা হলে মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি আইনের সময়সীমা। অ্যান্সার হচ্ছে ঘ 12 বৎসর। সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 8 ধারার মোকদ্দমা দায়েরের তামাদি মেয়াদ কতদিন? অ্যান্সার হচ্ছে গ 12 বৎসর। সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 8 ধারার মোকদ্দমা দায়ের করা যায়। অ্যান্সার হচ্ছে ঘ আর্জি দাখিলের মাধ্যমে। সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 8 ও 42 ধারার কোন বিষয়ের বিচার হয়? অ্যান্সার হচ্ছে গ সত্ত্ব ও দখলের। সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 8 ধারার বিধান অনুযায়ী মোকদ্দমা দায়ের করতে হলে কত টাকার অ্যাড ভ্যালোরম কোর্ট ফি প্রদান করতে হয়? অ্যান্সার হচ্ছে ঘ মোকদ্দমার মূল্যমানের উপর 2% হারে। সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 8 ধারার বিধান অনুযায়ী মোকদ্দমা দায়ের করতে হলে সর্বোচ্চ কত টাকার অ্যাড ভ্যালোরম কোর্ট ফি প্রদান করতে হবে? অ্যান্সার হচ্ছে 40,000 টাকা। সরকার কর্তৃক কেউ অন্যায়ভাবে বেদখল হলে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের কত ধারার দখল উদ্ধারের মোকদ্দমা দায়ের করতে হয়? অ্যান্সার হচ্ছে গ 8 ধারা। সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 8 ধারার মোকদ্দমার ডিক্রি জারি করতে হয় দেওয়ানি কার্যবিধির কোন বিধান অনুসারে? অ্যান্সার হচ্ছে খ 21 আদেশের 35 নিয়ম অনুসারে। 9 ধারায় বলা হয়েছে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধার। স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারও গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ আসন্ন বার কাউন্সিল পরীক্ষায় যে সমস্ত প্রশ্ন আসতে পারে ওই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট এখানে দেওয়া হয়ে গেছে। যেমন নিম্নবর্ণিত কোন মামলায় অ্যাড ভ্যালোরম কোর্ট ফি দিতে হবে না? অ্যান্সার হচ্ছে ক দখল পুনরুদ্ধারের। সরকারের বিরুদ্ধে মামলা করা যায় না। অ্যান্সার হচ্ছে ক দখল পুনরুদ্ধারের। তো আপনারা ইচ্ছে করলেই এই নোটটি নিয়ে একেবারে শর্ট টাইমে একটি ধারায় যে সমস্ত ধারায় যে কি বলা হয়েছে এবং ধারার সংস্পর্শে যে সমস্ত এমসিকিউ আসন্ন বার কাউন্সিল পরীক্ষা আসতে পারে ওইগুলোই ধরা হয়েছে বা দেয়া হয়েছে। আপনারা ইচ্ছে করলেই আপনারা এই সংক্ষেপে একবার দুবার দেখেই আসন্ন বার কাউন্সিল পরীক্ষায় প্রিপারেশন নিতে পারবেন। সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 9 নং ধারার মোকদ্দমার ডিক্রি কিংবা আদেশের বিরুদ্ধে কি করতে হয়? অ্যান্সার হচ্ছে গ রিভিশন। একেবারেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনারা পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশন নেবেন এই বিষয়টি মাথায় রেখেই এই সাজেশনটি করা। যেমন 87 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নবর্ণিত কোন ধারায় অ্যাড ভ্যালোরম কোর্ট ফি দিতে হবে না? অ্যান্সার হচ্ছে খ বন্টন মামলায়। এরপরে 11 ধারায় বলা হয়েছে ভাবী উত্তরাধিকারী। 12 ধারায় বলা হয়েছে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন। 12 ধারার বিধান অনুযায়ী 4টি ক্ষেত্রে চুক্তির বাস্তবায়ন করা যাবে। যেমন ক যখন সম্মতিভুক্ত কাজটি সম্পূর্ণ বা আংশিক জিম্মার অন্তর্ভুক্ত তখন চুক্তি বাস্তবায়ন করতে হবে। যখন সম্মতিভুক্ত কাজটি সম্পন্ন করা না হলে যে ক্ষতি হবে তা নিরূপণ করার মানদণ্ড নাই তখন চুক্তি বাস্তবায়ন করতে হবে। যখন সম্মতিভুক্ত কাজটি সম্পন্ন না করলে যে ক্ষতি হবে তার জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে না তখন চুক্তি বাস্তবায়ন করতে হবে। যখন সম্মতিভুক্ত কাজটি সম্পন্ন না করলে যে ক্ষতি হবে তার জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়াই যাবে না তখন চুক্তি বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ 12 ধারায় 4টি ক্ষেত্রে চুক্তি বাস্তবায়নের কথা বলা হয়েছে। এই 12 ধারার সংস্পর্শে যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে, যেমন 90 নং প্রশ্নে বলা হয়েছে চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় কত ধারা অনুযায়ী? অ্যান্সার হচ্ছে 12 ধারা অনুযায়ী। যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎ করা যায় সেগুলো কত ধারায় বলা হয়েছে? অ্যান্সার হচ্ছে ক 12 ধারায়। সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য চুক্তি সম্পর্কে কত ধারায় বলা হয়েছে? অ্যান্সার হচ্ছে ক 12 ধারায়। একটি প্রশ্ন বিভিন্ন আঙ্গিকে ঘুরিয়ে পেঁচিয়ে আপনাকে বিভ্রান্ত করতে পারে, তো এমনি আমার এই নোটে বিভ্রান্ত রূপেই
বিন্যাস করেই আপনাদেরকে দেয়া হয়ে গিয়েছে। আপনারা ইচ্ছা করলেই এই প্রশ্নটি সাজেশনটি নিয়ে পরীক্ষার প্রিপারেশন নিতে পারেন। পিডিএফ আকারে আপনারা যদি হোয়াটসঅ্যাপে আমার এই উল্লেখিত নোটে দেওয়া নাম্বারে যদি নক করেন তাহলে আপনারা নিতে পারবেন এবং আসন্ন পরীক্ষার জন্য আপনারা খুব সুদূর প্রসারী ভালোভাবে প্রিপারেশন নিয়ে মনে রাখার, অর্থাৎ কোনো আইন মনে থাকার বিষয় নয়, কিন্তু এখানে যেহেতু একটি ধারায় মূল ধারায় কী বলা হয়েছে এবং ধারার সাথে সাথে এমসিকিউগুলো আমি দিয়েছি যাতে করে আপনারা মনে রাখতে পারেন বা বিষয়টা উপলব্ধি করতে পারেন, অনুধাবন করতে পারেন, এই আঙ্গিকেই এই সাজেশনটি করা। আপনারা অবশ্যই আমি বলবো যে এই প্রশ্নটি নিলে আপনার উপকারী হবে। এখানে যেমন বলা হয়েছে 16 ধারায় বলা হয়েছে চুক্তি স্বতন্ত্র অংশ, অর্থাৎ যতটুকু সত্য আছে ততটুকু বাস্তবায়ন করতে হবে, এটি হচ্ছে 16 ধারার মূল বিষয়। 16 ধারারই এমসিকিউ বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের কোন কোন ধারা অনুযায়ী চুক্তির আংশিক সুনির্দিষ্টভাবে পালনের আদেশ দেওয়া হয়। অ্যান্সার হচ্ছে ক, অর্থাৎ 14, 15 এবং 16 ধারায়। এমনি 19 ধারায় বলা হয়েছে বিশেষ ক্ষেত্রে ক্ষতিপূরণ, অর্থাৎ কী রকমের, যেমন চুক্তি বাস্তবায়নের মোকদ্দমায় সুনির্দিষ্টভাবে চুক্তি বাস্তবায়নের আদেশ দেওয়া একান্ত আবশ্যক। আদালত মনে করলে চুক্তি বাস্তবায়ন না করে ক্ষতিপূরণের আদেশ দিতে পারেন। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে গমের চুক্তি, যেমন ক 100 মণ গম ক্ষয়ের নিকট বিক্রির রায় বিক্রির জন্য চুক্তি করে, কোনো কারণ ব্যতিরেকে উক্ত গম খকে সরবরাহ করা হয় নাই। খ অর্থাৎ যে গমটি পাওয়ার জন্য গম পাওয়ার জন্য ক এর সাথে চুক্তিবদ্ধ হয় অথবা ক বিক্রির জন্য ক্ষয়ের সাথে চুক্তিবদ্ধ হয়, কিন্তু যে কিনবে ক্রয় করবে খ সেই গম আর পায়নি, এখন ক্ষয়ের কি করতে পারবে? অ্যান্সার হচ্ছে খ, যেমন খ ক্ষতিপূরণ লাভ করতে পারবে, অর্থাৎ যে আমি যে চুক্তিটি করেছি যে বিক্রেতা সে যখন দিতে পারেনি তাহলে আমার যে মূল্য নিয়েছে সেই মূল্যটি সে ফেরত দিতে পারবে। এটি হচ্ছে 19 ধারার মূল বিষয়। এখানে 125 নম্বর প্রশ্নে বলা হয়েছে চুক্তির বিক্রয় একটি বিক্রয় চুক্তি সম্পাদনের কত দিনের মধ্যে রেজিস্ট্রেশনের জন্য উপস্থাপন করতে হয়। অ্যান্সার হচ্ছে ক 30 দিনের মধ্যে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 21 ধারায় 20 ধারায় বলা হয়েছে খেসারত বা ক্ষতিপূরণ পরিশোধ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে প্রতিবন্ধকতা নহে। 21 ধারায় বলা হয়েছে যে সকল চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর যোগ্য নহে, অর্থাৎ 8টি ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন করা যাবে না। এর প্রেক্ষিতে আমরা 12 ধারায় দেখে আসছি 4টি ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন করতে হবে, আর ঠিক উল্টোটাই 21 ধারায় বলা হয়েছে 8টি ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন করা যাবে না। তো সেই বিষয়টি কি, যে চুক্তি কার্য সম্পাদন বা বাস্তবায়ন না করিলে আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার হয় সে চুক্তি বাস্তবায়ন করা যাবে না। খতে বলা হয়েছে যে চুক্তি খুব জটিল, অসংখ্য পুঙ্খানুপুঙ্খ পক্ষগণের ব্যক্তিগত অভিপ্রায় এবং সংকল্পের উপর নির্ভরশীল সে চুক্তি বাস্তবায়ন করা যাবে না। যে চুক্তির শর্তাবলী আদালত যুক্তিসঙ্গত নিশ্চয়তার সাথে বুঝতে পারে না সে চুক্তি বাস্তবায়ন করা যাবে না। যে চুক্তি তার প্রকৃতির কারণেই বাতিলযোগ্য সে চুক্তি বাস্তবায়ন করা যাবে না। জিম্মেদার তার ক্ষমতা বহির্ভূত কোনো চুক্তি করলে সে চুক্তি বাস্তবায়ন করা যাবে না। কোম্পানির উদ্যোক্তা তার ক্ষমতার অতিরিক্ত চুক্তি করলে সে চুক্তি বাস্তবায়ন করা যাবে না। যে চুক্তি কার্য সম্পাদন করতে হলে ক্রমাগত 3 বছরের বেশি সময় কাজ করিয়া যাইতে হবে সে চুক্তি বাস্তবায়ন করা যাবে না। যে চুক্তির বিষয়বস্তু চুক্তি স্বাক্ষরিত হওয়ার পূর্বেই বিলুপ্ত হয়ে গিয়েছে সে চুক্তি বাস্তবায়ন করা যাবে না। এটি হচ্ছে 21 ধারার মূল বিষয়, অর্থাৎ 21 ধারায় বলা হয়েছে 8টি ক্ষেত্রে চুক্তি বাস্তবায়ন করা যাবে না। কোন কোন সেটি আপনারা দেখে নিতে পারেন। অর্থাৎ আমার এই নোটটি একেবারে রিটেনের সমতুল্য, অর্থাৎ আপনারা একবার নিলে রিটেনও একবারে শেষ,
এবং এমসিকিউ চলে আসে, এমনি করেই এই সাজেশনটি করা। যেমন সুনির্দিষ্ট পূর্তিকার আইনের কোন ধারায় অবলবৎযোগ্য চুক্তির কথা বলা হয়েছে? অবলবৎ বলতে কি চুক্তি বাস্তবায়ন করা যাবে না বা চুক্তিটি গ্রহণযোগ্য না, এমনি অবলবৎযোগ্যের কথাই বলা হয়েছে। যেমন বার কাউন্সিল 2017-তে এই প্রশ্নটি আসছিল। অ্যান্সার হচ্ছে ক 21 ধারায়। এরপরে বলা হয়েছে এটি 133 ভালো, অর্থাৎ কোন চুক্তি আইনসঙ্গত হলো? স্পেসিফিক রিলিফ অ্যাক্ট এর কোন ধারার বিধান অনুযায়ী আদালত চুক্তি বলবৎ করতে পারে না? অ্যান্সার হচ্ছে খ 21 ধারার। এরপর বলা হয়েছে ক একটি জমির জিম্মেদার এবং উক্ত জমি 7 বছরের জন্য ইজারা দেওয়ার অধিকার তার রয়েছে। খ এর সাথে সে উক্ত জমি 7 বছরের জন্য ইজারা প্রদান করার চুক্তি করল। চুক্তিটি অ্যান্সার হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট বাস্তবায়ন করা যাবে না। একটি দলিল সংশোধিত হতে পারে শুধুমাত্র, অ্যান্সার হচ্ছে ঘ আদালত দ্বারা। এরপরে 144 নম্বর প্রশ্ন ভালো, যে চুক্তি প্রবলের মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদকাল কত বছর? অ্যান্সার হচ্ছে ক 1 বছর। একুশের ক ধারায় আবার বলা হয়েছে স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি কার্যকরকরণ। 21 ধারায় বলা হয়েছিল 8টি ক্ষেত্রে করা যাবে না। 21-এর কতে বলা হয়েছে স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তি কার্যকর করতে হলে 2টি শর্ত পূরণ করতে হবে। ক হচ্ছে চুক্তিটি নিবন্ধন আইন 1908-এর অধীন লিখিত ও নিবন্ধিত হতে হবে। খতে বলা হয়েছে চুক্তির অবশিষ্ট মূল্য আদালতে জমা দিয়ে মোকদ্দমা দায়ের করতে হবে। প্রশ্ন হচ্ছে কোনো স্থাবর সম্পত্তি বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যাবে না যদি না চুক্তিটি হয়। অ্যান্সার হচ্ছে ঘ অর্থাৎ লিখিত ও নিবন্ধিত। এরপরে প্রশ্ন হচ্ছে 157 নং প্রশ্ন, যেমন কোন চুক্তি কার্য সম্পাদন করতে হলে শুরু করার তারিখ হতে কত বছরের বেশি সময়কাল ক্রমাগত কাজ করে যাওয়ার প্রয়োজন হলে সেই চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা যায় না? অ্যান্সার হচ্ছে গ 3 বছর। 160 নং প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের কত ধারা অনুযায়ী অরেজিস্ট্রিকৃত বিক্রয়ের চুক্তিপত্র দলিল সুনির্দিষ্টভাবে কার্যকরী করা যাবে না? অ্যান্সার হচ্ছে খ ধারা 21-এর এ ধারায়। এরপরে 165-তে বলা হয়েছে নিম্নের কোন আইন অনুযায়ী বলবৎযোগ্য? অ্যান্সার হচ্ছে খ অর্থাৎ এ বি এর সাথে সম্পত্তি বিক্রয়ের চুক্তি করে, এটি আইন অনুযায়ী বলবৎযোগ্য। 22 ধারায় বলা হয়েছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের ডিক্রি প্রদান সম্পর্কে বিবেচনামূলক ক্ষমতা। 24 ধারায় বলা হয়েছে যাদের পক্ষে চুক্তি বাস্তবায়ন করা যাবে না, তো কাদের পক্ষে? যেমন যিনি ক্ষতিপূরণ আদায় করতে পারেনি, অক্ষম, তার পক্ষে চুক্তি বাস্তবায়ন করা যাবে না। যে ক্ষেত্রে নিজে চুক্তির শর্ত ভঙ্গ করেছে সেই চুক্তি বাস্তবায়ন হবে না। যে ক্ষেত্রে নিজেই চুক্তির পূর্তিকার বেছে নিয়েছে সেই চুক্তি বাস্তবায়ন করা যাবে না। যে ব্যক্তি আগেই জানতো যে চুক্তির বিষয়বস্তু একটি বন্দোবস্তের অধীন সে চুক্তি বাস্তবায়ন করা যাবে না। 25 ধারায় বলা হয়েছে সত্য নেই এমন ব্যক্তির চুক্তি, অর্থাৎ সত্য নেই এমন ব্যক্তি স্থাবর সম্পত্তির কোনো চুক্তি সম্পাদন করে থাকলে সেক্ষেত্রে আদালত চুক্তি বাস্তবায়নের কোনো আদেশ দিবে না। 29 ধারায় বলা হয়েছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ। অর্থাৎ প্রশ্ন আছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 29 ধারা অনুযায়ী চুক্তির সুনির্দিষ্ট প্রতিপালনের মামলা খারিজ হলে বাদী অবশ্যই বারিত হবে। অ্যান্সার হচ্ছে খ ক্ষতিপূরণের মামলা করতে। 31 ধারায় বলা হয়েছে যখন দলিল সংশোধন করা যাইতে পারে। প্রশ্ন হচ্ছে কখন দলিল সংশোধন করা যাইতে পারে? দেওয়ানি আদালত নিম্নলিখিত 3টি ক্ষেত্রে দলিল সংশোধনের আদেশ দিতে পারে।
যথা যখন দলিলটি প্রতারণার মাধ্যমে লিপিবদ্ধ করা হয় তখন দলিল সংশোধন করা যাইতে পারে। যখন উভয় পক্ষ অর্থাৎ দাতা ও গ্রহীতার ভুলের দরুন দলিল লিপিবদ্ধ করা হয় তখন দলিল সংশোধন করা যাইতে পারে। যখন পক্ষ সমূহের প্রতিকার মনোভাব ভ্রান্তভাবে দলিলে লিপিবদ্ধ করা হয় তখন দলিল সংশোধন করা যাইতে পারে। তো এটি হচ্ছে রিটেনের কথাবার্তা, কিন্তু এমসিকিউর কথা হচ্ছে কয়টি ক্ষেত্রে 31 ধারায় কয়টি ক্ষেত্রের কথা বলা হয়েছে, এখানে তিনটি এখানে বলা হয়ে গিয়েছে। তো এটি হচ্ছে মূল বিষয়। দলিল সংশোধনের মামলা দায়েরের পূর্বশর্ত হচ্ছে মূল্যানুপাতিক কোর্ট ফি দিতে হবে। দলিল সংশোধনের মামলা দায়ের করতে হবে 3 বছরের মধ্যে। দলিল সংশোধনের মামলা তামাদি শেষ হয়ে গেলে সুনির্দিষ্ট পূর্তিকার আইনে 42 ধারার 6 বছরের মধ্যে সত্য। 169 নং প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের কোন ধারার বিধান মতে দলিল সংশোধন করা যায়। অ্যান্সার হচ্ছে গ 31 ধারায়। একটি দলিল সংশোধিত হতে পারে শুধুমাত্র, অ্যান্সার হচ্ছে ঘ আদালত দ্বারা। দলিল সংশোধনের বিষয়ে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের কোন ধারার উল্লেখ আছে, অ্যান্সার হচ্ছে ঘ 31 ধারায়। সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 31 ধারা অনুসারে কোনো দলিলের সংশোধনযোগ্য, অ্যান্সার হচ্ছে গ, অর্থাৎ প্রতারণার মাধ্যমে সম্পাদিত দলিল, পক্ষগণের ভুলের দরুন সম্পাদিত দলিল। এরপরে 174 নং প্রশ্নে বলা হয়েছে দলিল সংশোধনের মামলা দায়েরের তামাদি মেয়াদ কত দিন, অ্যান্সার হচ্ছে ক 3 বছর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো দেখে নেবেন। আর এমনিভাবে করা, যেমনি একটি ধারা আপনি না জানলে শুধু গদগদভাবে এমসিকিউ পড়লেন কতক্ষণই বা মনে থাকবে, এটি কিন্তু চিরন্তন সত্য কথা। আপনি ধারা জানলেন, ধারার যে মেইন বিষয়বস্তু ওটা আপনি অনুধাবন করলেন, ওইটার পাশাপাশি যে সমস্ত এমসিকিউ একবার পড়লেই আশা করি মনে থাকবে, এই আঙ্গিকেই এই সাজেশনটি করা। সুতরাং আপনারা ইচ্ছা করলেই এই সাজেশন নিয়ে এমনিভাবে আপনারা নিতে পারবেন প্রস্তুতি আসন্ন পরীক্ষার জন্য। তো সময় যেহেতু বেশি হয়ে গিয়েছে আমি আর বেশি বলবো না। এখানে একেবারেই সংক্ষিপ্ত আকারে, একেবারেই শর্ট আকারে একটি ধারার সংস্পর্শে এখানে একটি ইম্পর্ট্যান্ট ধারা গিয়েছে। যেমন 39 ধারায় বলা হয়েছে যখন দলিল বাতিলের আদেশ প্রদান করা যাইতে পারে। বিষয়টি হচ্ছে একটি দেওয়ানি আদালত নিম্নলিখিত কারণে দলিল বাতিলের আদেশ দিতে পারে। যেমন যখন দলিলটি বাতিল বা বাতিলযোগ্য হয় তখন দলিলটি বাতিলের আদেশ দিতে পারে। যখন দলিলটি অনিষ্পন্ন অবস্থায় ছাড়িয়ে দিলে গুরুতর ক্ষতির কারণ হইবে তখন দলিলটি বাতিলের আদেশ দিতে পারে। প্রশ্ন হচ্ছে দলিল বাতিলের মামলা কে করতে পারে। নিম্নলিখিত ব্যক্তিগণ দলিল বাতিলের মামলা করতে পারবে। যেমন দলিলের যে কোনো পক্ষ, দলিলের পক্ষ নয় কিন্তু তার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এমন ব্যক্তিও দলিলের বাতিলের মামলা করতে পারবে। তো দলিল বাতিলের মামলা দায়ের করার শর্তসমূহ হচ্ছে আর্জির মাধ্যমে দাখিল করতে হবে, মূল্যানুপাতিক কোর্ট ফি দিতে হবে, জানার 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে হবে। এটি হচ্ছে 39 ধারার কথা। কিন্তু এখানে একটি প্রশ্ন 195 নম্বর প্রশ্ন হচ্ছে আদালতের ডিক্রির কপি সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে প্রেরণ করতে হয়। অ্যান্সার হচ্ছে খ লিখিত দলিল বাতিলের ক্ষেত্রে। 196 নং প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের 39 ধারার কত প্রকার দলিলের কথা বলা হয়েছে। অ্যান্সার হচ্ছে ক অর্থাৎ দুই প্রকার। ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে একেবারে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনাদের সুবিধার্থে মার্কিং করে দিয়েছি যাতে করে সকল প্রশ্ন আপনি না টাচ করলেও একটি ধারা পড়ার পরে যে সমস্ত ব্লক করা আমার এখানে রয়েছে এমসিকিউ, ওগুলোও যদি আপনি এই শর্ট টাইমের মধ্যে দেখে নিতে পারেন এবং আসন্ন বার কাউন্সিল পরীক্ষায় আপনারা পাস করবেন, এতটুকুন আমি নিশ্চয়তা দিতে পারি।
তো তাহলে আর দেরি না করে আমার উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করলে আপনারা পেয়ে যেতে পারেন সেই মূল্যবান সাজেশনটি। তো আশা রাখছি আপনারা অবশ্যই এই সাজেশনটি আমার কাছ থেকে নেবেন। তাহলে এই প্রতিটা পেজেরই আমার নাম্বার দেয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা ইচ্ছে করলেই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিয়ে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যেমন ৫৪ ধারায় বলা হয়েছে যখন স্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়। তো ৫৪ ধারায় বলা হয়েছে ৫টি ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়। যেমন বিবাদী বাদী সম্পত্তি জিম্মাদার হলে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়। যখন অধিকার লঙ্ঘিত হলে যে ক্ষতি হবে তা নিরূপণ করার মানদণ্ড নাই তখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হবে। যখন অধিকার লঙ্ঘিত হলে যে ক্ষতি হবে তার জন্য আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হবে না তখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হবে। যখন অধিকার লঙ্ঘিত হলে যে ক্ষতি হবে তার জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়াই যাবে না তখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হবে। বিচার বিভাগীয় কার্যের জটিলতা নিবারণের জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হবে। এটা হচ্ছে ৫৪ ধারার কথা, আপনারা দেখে নেবেন। এবং ৫৪ ধারায় ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রয়েছে। যেমন আপনার মক্কেলকে কেউ বেদখলের হুমকি দিলে আপনি কি করবেন? অ্যান্সার হচ্ছে খ, সুনির্দিষ্ট পূর্তিকার আইনে ৫৪ ধারায় মামলা করবেন। এরপরে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনে কত প্রকার নিষেধাজ্ঞার উল্লেখ আছে? অ্যান্সার হচ্ছে খ, ৩ প্রকার। চিরস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের কত ধারায় বলা হয়েছে? অ্যান্সার হচ্ছে ক, ৫৪ ধারায়। দেওয়ানি আদালত কর্তৃক স্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রি প্রচারের ক্ষমতা? অ্যান্সার হচ্ছে ক, বিবেচনামূলক। আপনারা সুন্দর মতো দেখে নেবেন। ৫৫ ধারায় বলা হয়েছে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। সুনির্দিষ্ট পূর্তিকার আইনের কত ধারা অনুযায়ী আদালত বাধ্যতামূলক নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে? অ্যান্সার হচ্ছে ঘ, ৫৫ ধারায়। সুনির্দিষ্ট পূর্তিকার আইনে ৫৫ ধারার কোন বিষয়ে বর্ণিত রয়েছে? অ্যান্সার হচ্ছে ক, বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। ম্যান্ডেটরি ইনজাংশন কত ধারায়? অ্যান্সার হচ্ছে ক, ৫৫ ধারায়। ৫৬ ধারায় বলা হয়েছে যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। প্রশ্ন হচ্ছে কখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না? ৫৬ ধারার বিধান মতে ১১টি ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। যেমন বিচার বিভাগীয় কার্যক্রম স্থগিতের জন্য নিষেধাজ্ঞা চাইলে, অধীনস্থ নয় এমন আদালতের কার্যক্রম স্থগিত চাইলে, আইনগত কর্তৃপক্ষের নিকট আবেদন করা হতে বিরত রাখতে চাইলে, সরকারি বা বিদেশি সরকারের কোনো কাজে হস্তক্ষেপ করিতে চাইলে, ফৌজদারি কার্যক্রম স্থগিত করিতে চাইলে, যে চুক্তি কার্যকর করা যায় না তেমন চুক্তি ভঙ্গ নিরোধ করিতে চাইলে, মামলার বিষয়বস্তুতে বাদী স্বার্থ না থাকিলে, একটি ক্রমাগত লঙ্ঘন রোধ করার জন্য যেখানে বাদীর মৌন সম্মতি আছে, বাদীর আচরণ আদালতের সাহায্য পেতে বঞ্চিত করে, সমপরিমাণ প্রতিকার অন্য কোনোভাবে দেওয়া সম্ভব হলে। তো বিষয়টি হচ্ছে ৫৬ ধারায় ১১টি ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। আর ৫৬ ধারার মূল বিষয় হচ্ছে যখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। যখন বলতে কখন, এই এখানে ক থেকে ট পর্যন্ত এই ১১টি ক্ষেত্রে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। খুব ইম্পর্টেন্ট এবছর পরীক্ষার জন্য। কত ধারা অনুযায়ী আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না? অ্যান্সার হচ্ছে ঘ, ৫৬ ধারা। এরপরে বলা হয়েছে ৯৭ নং প্রশ্নে যে আদালতে নিষেধাজ্ঞার প্রার্থনা করা হয়েছে সে আদালতের অধস্তন নয় এমন আদালতের কার্যধারা স্থগিতের জন্য আদালত নিষেধাজ্ঞা ক, মঞ্জুর করবে না। এমন কোন কাজ নিরোধক করার জন্য আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না যে কাজে গ, বাদীর মৌন সম্মতি ছিল। ২৯৯ নং প্রশ্নে বলা হয়েছে সুনির্দিষ্ট পূর্তিকার আইনে কত প্রকার নিষেধাজ্ঞার উল্লেখ আছে? অ্যান্সার হচ্ছে খ, ৩ প্রকার। এরপরে বলা হয়েছে দেওয়ানি আদালত কর্তৃক স্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রি প্রচারের ক্ষমতা? অ্যান্সার হচ্ছে ক, বিবেচনামূলক।
301-এ বলা হয়েছে কোন ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না? অ্যান্সার হচ্ছে ঘ উপরের সবগুলো হচ্ছে, অর্থাৎ বিচারিক কার্যক্রম বন্ধ করতে, ফৌজদারি বিষয় ক্রমাগত বন্ধ করতে, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের নিকট আবেদন করা থেকে বিরত রাখলে সব ক্ষেত্রেই স্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। এরপরে বলা হয়েছে 302 নং প্রশ্নে বলা হয়েছে আদালত নিষেধাজ্ঞা মঞ্জুর করবেন না যদি আবেদনকারীর, অ্যান্সার হচ্ছে খ, ব্যক্তিগত স্বার্থ না থাকে। 303 সুনির্দিষ্ট প্রতিকার আইনের 56 ধারার কোন বিষয়ে বর্ণিত রয়েছে? অ্যান্সার হচ্ছে খ, কখন নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায় না। 57 নং ধারায় বলা হয়েছে নাসূচক অংশ পালন বা নেতিবাচক চুক্তি সম্পাদনের জন্য নিষেধাজ্ঞা। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21-এর খ ধারার বিধান মতে চুক্তি বাস্তবায়নযোগ্য নহে, তবে নাসূচক অংশ পালনে বাধ্য করা যাবে। প্রশ্ন হচ্ছে বাতিলযোগ্য দলিল বাতিলের ডিক্রি প্রদানের ক্ষেত্রে দেওয়ানি আদালতের ক্ষমতা, অ্যান্সার হচ্ছে ঘ, স্বেচ্ছাধীন। নেতিবাচক চুক্তি সম্পাদনের জন্য নিষেধাজ্ঞা মঞ্জুরের বিধান সুনির্দিষ্ট প্রতিকার আইনের কত ধারায়? অ্যান্সার হচ্ছে ক, 57 ধারায়। এরপর বলা হয়েছে নিম্নের কোন ক্ষেত্রে একটি দেওয়ানি আদালত উহার বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করতে পারে না? অ্যান্সার হচ্ছে ঘ, অগ্রক্রয় সংক্রান্ত মোকদ্দমা। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন আপনাদের জ্ঞাতার্থে বলে দিচ্ছি যে এমনি 60টি সাবজেক্টের প্রত্যেকটি ধারার সংস্পর্শে যে সমস্ত এমসিকিউ রয়েছে ওগুলোই আকারেই আমার এই নোটটি করা। অক্লান্ত পরিশ্রমী আপনাদের জন্য সুবিধার জন্য পরীক্ষার প্রস্তুতি যাতে সংক্ষেপে সুদূর প্রসারী হয় সে লক্ষ্যেই আপনাদের এই সাজেশনটি করা। আপনারা ইচ্ছে করলেই এই নোটটি আমার উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেয়া আছে, যেমন 01710164299, এই নাম্বারে যদি প্রতিটি পেজই রয়েছে এই নাম্বারটি, আপনারা ইচ্ছে করলেই এই নাম্বারে আপনার এই কাঙ্ক্ষিত সাজেশনটি নিতে পারবেন। তো এই হোয়াটসঅ্যাপে গিয়ে লিখতে হবে সাজেশন পেতে চাই, তাহলে 60টি সাবজেক্টের সাজেশন দিতে পারবো একেবারে সুন্দর আদলে। আপনাদের মনে রাখার যেমনিভাবে সহজ ঠিক তেমনি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই এখানে অ্যাডজাস্ট করা হয়েছে, ঠিক বেশি বিস্তারিত আলোচনা না করে। আপনাদের এখানে এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে কয়টি এমসিকিউ আসবে আপনারা ইচ্ছে করলে গ্যারান্টি দিতে পারি যে এই ধারা, এই যে আমার নোটটি রয়েছে এটি যদি আপনারা পড়েন তাহলে সব কয়টারই অ্যান্সার দিতে পারবেন এবং কমন পড়বে। এমন কোনো ধারা এখানে নাই যেটা আমি এখানে ইনক্লুড করিনি। বিশেষ করে যেটা যতটুকুন প্রয়োজন ঠিক ততটুকুনি এখানে দেওয়া হয়েছে। তো আশা রাখছি আপনারা সেই সাজেশনটি এখান থেকে সংগ্রহ করবেন। এখানেই আমি ভিডিওটি সমাপ্তি করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।